দর্শক, আমি শাহানা মজুমদার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ইয়াং নাইটে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এমএলএম এর প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে। এবং আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের শিক্ষক মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। আসুন তাহলে আমরা আলোচনায় চলে যাই। আর দর্শক, আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা আমাদেরকে SMS করতে পারেন, ফোন করতে পারেন এবং ইমেল করতে পারেন এবং আমাদের অতিথিকে প্রশ্ন করুন এই বিষয়ে, তিনি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। চলুন শাহাদাত, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসবার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আমরা শুরুতেই যে প্রশ্নটা দিয়ে শুরু করব, এটা ব্যক্তিগত ভাবে আমি সবার পক্ষ থেকে করছি, সেটা হচ্ছে MLM। এটা সম্পর্কে একটু অল্প কথার মধ্যে যদি আপনি বলেন, তারপরে আমরা প্রোগ্রাম শুরু করব। আচ্ছা, আসলে MLM হচ্ছে একটা ডিরেক্ট সেলিং এর একটি কম্পোনেন্ট। কারণ ডিরেক্ট সেলিং এর আসলে অনেকগুলো কম্পোনেন্ট আমরা দেখতে পাই, যেমন মাল্টি লেভেল মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, দেন টেলি মার্কেটিং, ডোর টু ডোর সেলিং এবং ই কমার্স। আচ্ছা, আর সাধারণ লোকের জন্য আরেকটু ডিটেইল যদি বলেন। আচ্ছা, মানে এটা তো আপনি বললেন একদম ভাষাগত, আপনার ইকোনমিক্স এর ভাষায়। আসলে ডিরেক্ট সেলিং এর একটা কম্পোনেন্ট যদি MLM হয়, MLM এর মূল বিষয়টা হচ্ছে যে আপনার প্রোডাক্টের ডিফারেন্ট স্টেজে কিভাবে আপনি সেল করবেন, তার মানে পরিবেশক, ডিস্ট্রিবিউটরস নিয়োগ করে, ঠিক আছে। কিন্তু MLM এর ডেফিনেশন অনুযায়ী ফার্মকে তার নিজস্ব উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে হবে। কিন্তু কোনো অন্য জায়গা থেকে প্রোডাক্ট আনতে পারবে, তাই না? সেটা যদি হয় তাহলে সেটাকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং বলবো। নেটওয়ার্ক মার্কেটিং এ সেলফ প্রোডিউসিং প্রোডাক্ট, অথবা আপনি বলতে পারেন যে আদার্স ফার্মস প্রোডিউসিং দ্যাট প্রোডাক্ট, ওই দুটো জিনিসই তারা সেল করতে পারে। ওকে শাহাদাত, আপনি আমাকে এটা একটু বলুন, নেটওয়ার্কিং এই বিষয়টা সম্পর্কে একটু বলুন। আচ্ছা, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে, ধরেন আপনি একটি পণ্য বিক্রি করলেন, তারপর আপনি আবার দুইজনের কাছে ধরেন পণ্যটা বিক্রি করবেন, তাহলে আপনাকে অন্য দুইজন সংগ্রহ করতে হবে। ইয়েস, দ্যাট উইল মেক এ পিরামিড শেপ অ্যাকচুয়ালি। তার কথা হচ্ছে যে আপনি যদি সম্পূর্ণভাবে ব্যালেন্সড ওয়েতে সেলিংটা চালাতে পারেন, দেন ইউ উইল গেট দ্য কমিশনস। কিন্তু এক সাইড বন্ধ হয়ে গেলে কিন্তু আপনি আর বেনিফিট পাবেন না। এই বিষয়টা কিরকম? এই বিষয়টা হচ্ছে, ধরেন আপনি একজনের কাছে বিক্রি করলেন, না আপনাকে সংগ্রহ করতে হবে দুইজন। দ্যাট মিন্স ওয়ান লেফট, অ্যানাদার ওয়ান ইজ রাইট। একজন পারসন থাকবে যে কোম্পানি এস্টাবলিশ করবে, যে দুজনের সিলেক্ট করবে। ওকে, তার মানে 21 + 21 40% ইউ হ্যাভ টু কালেক্ট ফর ওয়ান সাইকেল। কিন্তু যদি কোনো কারণে এক সাইড বন্ধ হয়ে যায়, আচ্ছা শাহাদাত, আপনাকে একটু বিরক্ত করব, আমাদের দর্শক আছে একজন, ফোনটা নিয়ে নেই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমি ফেসবুক ইউজার SK9 সরাস সজীব, কুষ্টিয়া থেকে। তো আমি যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, প্রশ্ন বলতে পারেন, মতামত বলতে পারেন। বিষয়টা এরকম যে আমি ফেসবুকে থাকাকালীন আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, তো দেখছি কিছু কিছু ফেসবুক ইউজার আছেন যারা মূলত টেস্টিং এর সাথে জড়িত। তারা অনেকভাবে আমাকে রিকোয়েস্ট পাঠাইছেন যে টেস্টিংতে অংশগ্রহণ করার জন্য। তো আমি দেখছি যে এই রিকোয়েস্ট গুলো যদি আমি ইগনোর করি কিংবা জয়েন্ট না করি, হয়তো তারা আমার সাথে বন্ধুত্ব করবে না। তো আমি সেই ক্ষেত্রে ওই ধরনের রেসপন্স না করে তাদেরকে বলছি ঠিক আছে, আমি ট্রাই করি, দেখবো, যদি ভালো লাগে করবো। এই পর্যায়ে দেখা গেছে যে তারা আমার সাথে ভালো কন্ডিশন ছিল। 1-2 বছর পর্যন্ত লেগে থাকার পরে যখন দেখছে কোনো রেসপন্স পায় নাই, তো তারা অটোমেটিক আমাকে ফেসবুক থেকে রিমুভ করছে ফ্রেন্ড লিস্ট থেকে। তো আমি এই বিষয় নিয়ে খুব মনক্ষুণ্ণ হয় নাই। তো বিষয়টা হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে টেস্টিংতে যারা আছেন তাদের যে শেয়ার বিজনেসটা অলরেডি তারা বিক্রি করছেন। তো সরকারি তদন্ত দেখা গেছে তাদের ওই শেয়ার মার্কেটে তারা শেয়ার হোল্ডারই না। তো এরা যে কেমন, খাস বাংলায় বলতে গেলে পিটার পকেটের টাইপের। তো এদের মতন বন্ধু থাকা না থাকা তো সমান কথা। তো থ্যাংক ইউ, আপনাদের মতামত কি একটু জানাবেন। অবশ্যই, আপনি নিজেই বুঝতে পারছেন এদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। আপনি বুঝতে পেরেছেন মনে হয় প্রশ্ন? অবশ্যই বুঝতে পেরেছি। আসলে প্রকৃতপক্ষে একটা আমরা যদি কোঅপারেটিভস এর কথা বলি, কোঅপারেটিভস হচ্ছে শেয়ার ভিত্তিক। অর্থাৎ আপনি যত টাকার শেয়ার রাখবেন, আপনি তত টাকার অংশীদার, শেয়ার মানে অংশীদার ওই কোম্পানির। কথা হচ্ছে যে ডেস্টিনি অথবা এনি কোঅপারেটিভস যখন কোনো শেয়ার ইস্যু করে, তখন তার কথা হচ্ছে যে তার নিজস্ব সম্পদের পরিমাণের উপর ভিত্তি করে
কতজন শেয়ার হোল্ডার্স তাদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। কথা এখন বিষয়টা হচ্ছে ডেস্টিনির কোঅপারেটিভস এর কতটুকু সম্পদের পরিমাণ এবং তার নাম্বার অফ মেম্বার্স কত, সেই অনুযায়ী ইকুয়ালি শেয়ার বিক্রি করাটা কতটুকু যৌক্তিক। অবশ্যই। আর শাহাদাত, আরেকটা বিষয়, এরকম কি কোনো অ্যাক্ট আছে, ল আছে যে এইটুকু যেহেতু কোঅপারেটিভ সোসাইটি যে এর বেশি সম্পত্তি হতে পারবে না? আসলে আমাদের দেশের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আইনগত দিক থেকে। যেমন কোঅপারেটিভস এর আইনগত দিকটা যদি দেখেন, কোঅপারেটিভস আইনটি খুব দুর্বল, যার সুযোগ বিভিন্ন ধরনের কোঅপারেটিভস নিচ্ছে। যেমন সর্বোচ্চ মেম্বার সংখ্যা কত হতে পারবে, সদস্য কত হতে পারবে, তার জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। ইভেন আপনি একটা কোঅপারেটিভস হিসেবে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়েলথ, সম্পদের পরিমাণ কি পরিমাণ কতটুকু হবে, সেই ক্ষেত্রে 15 কোটি অথবা 20 কোটি কোনো ধরনের লিমিটেশন নেই। যার কারণে দেখা গেছে আজকে বিভিন্ন ধরনের কোঅপারেটিভস অনেক ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটির জন্য সুযোগগুলো তৈরি হচ্ছে। তাহলে আমি যতটুকু শুনেছি একটা প্রসেস চলছে একটা আইনের জন্য, যেন ওদের সম্পত্তি সমবায়ের মধ্যে থাকে, আবার একটা লিমিটেড অ্যামাউন্ট, আবার যদি এর বেশি বেড়ে যায় তাহলে যেন বাংলাদেশ ব্যাংকের আন্ডারে চলে আসে। হ্যাঁ, সেটা যদি করা হয়, আসলে একটা যে কোনো কোঅপারেটিভস এর জন্য কোঅপারেটিভস আইনটা যখন করা হয় তখন ভেবে নেওয়া হয়েছিল যে এগুলো বড় ধরনের আর্থিক প্রতিষ্ঠান হবে না, বাট ইন কোর্স অফ টাইম ওভার দ্য ইয়ার্স এখন দেখা গেছে সমবায় প্রতিষ্ঠানগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আলটিমেটলি ওরা অনেক ধরনের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত হয়ে যাচ্ছে। অতএব সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সমবায়গুলোর জন্য একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ওয়েলথের ক্ষেত্রে অথবা টোটাল ওয়েলথের ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম লিমিট অথবা কাট অফ পয়েন্ট করে দেওয়া উচিত, যে যার থেকে বেশি পরিমাণ যদি হয় তাহলে সেগুলি আলটিমেটলি বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে অথবা। আচ্ছা, আমাদের সঙ্গে একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাহফুজ বলছি যাত্রাবাড়ি থেকে। জি বলুন। স্যার ধন্যবাদ, আজকে প্রোগ্রামে এসেছেন, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি স্যার। স্যার আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার। আপনাকে ধন্যবাদ। সেটা হচ্ছে, আমরা উন্নয়নশীল দেশের তৃতীয় বৃহত্তর দেশে উন্নয়নশীল একটি দেশ বাংলাদেশ। স্যার আমাদের এখানে মানে পাবলিক দুভাগ বিভক্ত, একটা হচ্ছে উচ্চ আয়ের এক গ্রুপ আর নিম্ন আয়ের এক গ্রুপ। তো আমাদের এই বাংলাদেশে নিম্ন আয়ে যারা আয় করে তাদের মাথাপিছু গড় আয় মিনিমাম আয়ের থেকে অনেক নিচে। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে ডেস্টিনি আমাদের বাংলাদেশে যে অর্থনৈতিক মানে ইয়ে দেখাচ্ছে, যে সিস্টেমটা দেখাচ্ছে, সেই সিস্টেমটা আমাদের বাংলাদেশে অর্থনীতিতে কতটুকু প্রভাব ফেলে বা এতে আমাদের বাংলাদেশে কতটুকু লাভজনক তাদের এই প্রক্রিয়া? ওকে, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। ওকে, আপনাকে ধন্যবাদ। কথা হচ্ছে যে ডেস্টিনি, ওনার স্পেসিফিক কোয়েশ্চেনটা ছিল ডেস্টিনির পার্সপেক্টিভে, রাইট? সো আমি একজন অর্থনীতির শিক্ষক হিসেবে যেটা মনে করি যে ওকে, আপনি যদি ডেস্টিনির বিজনেসটাকে এমএলএম বলেন, কারণ বিভিন্ন টক শো এবং পত্র পত্রিকা এমএলএম হিসাবে বলা হচ্ছে, কিন্তু আপনি যদি ডেস্টিনির হোম পেজে যান তাহলে আপনি দেখতে পাবেন ডেস্টিনিকে এমএলএম হিসাবে বলা হচ্ছে। কিন্তু আপনি যদি ওদের আবার প্রোডাক্ট টাইপের ক্যাটাগরি দেখেন তাহলে ডেস্টিনির ওই ওয়েব পেজে আপনি প্রোডাক্ট টাইপের ক্যাটাগরিতে লেখা আছে নেটওয়ার্ক মার্কেটিং। কথা হচ্ছে আপনি যদি এমএলএম বলেন তাহলে অবশ্যই আপনার নিজের উৎপাদিত পণ্য বাজারজাত করতে হবে, আর আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বলেন তাহলে অন্যের পণ্য বাজারজাত করতে হবে। কিন্তু ডেস্টিনি 2000 থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং 2001 থেকে তাদের যাত্রা শুরু, অ্যাক্টিভিটিস, ফাংশনাল অ্যাক্টিভিটিস শুরু, কিন্তু আজ পর্যন্ত ডেস্টিনি তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট, নিজস্ব উৎপাদিত কোনো প্রোডাক্ট বিক্রি করে নাই। আমি ইকোনমিক্সের একজন টিচার হিসেবে যেটা মনে করি, শিক্ষক হিসেবে আমি স্টুডেন্টদেরকে পড়াই, যে আমি একটা জিডিপিতে কন্ট্রিবিউশন আছে কিনা সেটা যদি আমি দেখতে চাই তাহলে জিডিপি বলতে আমি বুঝি একটা দেশের নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ উৎপাদিত পণ্য এবং সেবা সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক বাজার মূল্যকে জিডিপি বলে। এখন কথা হচ্ছে ওদের তো নিজস্ব উৎপাদিত পণ্য নাই, দেশের ভিতরে উৎপাদিত হচ্ছে না, অতএব উৎপাদিত পণ্যের
ক্ষেত্রে জিডিপির কন্ট্রিবিউশনে কোনো ধরনের ভূমিকা নাই, কিন্তু আপনি যদি বলেন ওকে সেলিং ইটস এ সার্ভিস, যে আপনি একটা প্রোডাক্ট এক থেকে আরেক, সেই ক্ষেত্রে জিডিপিতে তাদের কিছুটা কন্ট্রিবিউশন আছে। বাট একইভাবে আপনি যদি বলেন ওকে উৎপাদিত ডেস্টিনি যে প্রোডাক্ট বাজারজাত করে সেটা যদি দেশে উৎপাদিত না হয় তাহলে ইম্পোর্টেড। এখন কথা হচ্ছে আপনি যদি এই মার্কেটটাকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেন, তার মানে হচ্ছে এক সময় ধরে নেন বাংলাদেশের 8 কোটি মানুষ বিদেশি পণ্য ডেস্টিনির বাহির থেকে আনা পণ্য সেল করার কাজে ব্যস্ত। তার মানে হচ্ছে আমরা পক্ষান্তরে আমাদের দেশের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভূমিকা কে নেগলিজিবল হিসাবে দেখে বাইরের দিকে প্রাধান্য দিচ্ছি, ঠিক আছে। সেক্ষেত্রে আর বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে যেটা হচ্ছে সেটা যদি বলেন ওকে আমি বিদেশি পণ্যের প্রোডাক্ট এনে বিক্রি করছি, সেই ক্ষেত্রে আমাদের এবং বিক্রির পরিমাণ ওদের যদি গ্রোথ রেট দেখেন, ইটস হিউজ গ্রোথ রেট ফর দ্য ডেস্টিনি গ্রুপ অ্যাজ এ গ্রুপ। সো এটা একটা আমাদের এক্সটার্নাল যে ব্যালেন্স, বাংলাদেশের যে অ্যাকাউন্ট মেনটেন করা হয় ট্রেড ব্যালেন্স, সেই ক্ষেত্রে দেখবেন ব্যালেন্স অফ পেমেন্টের উপরে একটা বড় ধরনের প্রেসার আরো পড়বে এবং পড়ছে অলরেডি। সেই ক্ষেত্রে একটা নেগেটিভ রুল বর্তমানে। অবশ্যই। আচ্ছা শাহাদাত, আমরা আগের প্রসঙ্গে একটু ফিরে যাই, যেটা আপনি বলছেন যে এটা আসলে একটু পিরামিড স্টাইলের বিজনেসটা, যে একজন পার্সন থাকবে, তারপর দুজন নেবে, তারপর আবার ওই দুজন আরো দুজন নেবে, এরকম ভাবে। তো আমরা যেটা শুনি যে লোকজন বলছে, খুব গরিব একজন লোক বলছে আমি একদম গরু বিক্রি করে, গরুর দুধ বিক্রি করে বা ঘরের ধানি জমিয়ে বিক্রি করে এই ডেস্টিনি মেম্বার হয়েছি। ওদের টাকাটা ইনভেস্ট আসলে কোথায় হচ্ছে? আসলে ব্যাপারটা যদি আমরা যদি গুলিয়ে না ফেলি, সেটা হচ্ছে যে ডেস্টিনি 2000 লিমিটেড একটা জিনিস, আর আপনি যদি বলেন ডেস্টিনির সিস্টার কনসার্ন, দ্যাট ইজ দ্য ডেস্টিনি মাল্টিপারপাস, it is one sister concern. আরেকটা ডেস্টিনির 37 sister concern, this is written in the web page, কিন্তু আলটিমেটলি অপারেটিং তিনটা। যাই সে সম্বন্ধে বলতে চাচ্ছি যে সরি, আপনি যেটা বলছিলেন ওই লোকজনের ইনভেস্টটা তাহলে কোথায় করছে? তাহলে আপনি যদি ইনভেস্টমেন্টের দিকটা দেখেন, সেটা হচ্ছে মাল্টিপারপাস কোঅপারেটিভে তারা শেয়ার কিনে। আর ডেস্টিনি 2000 লিমিটেড সে যদি মেম্বার হয়, তাহলে সে কি করবে? সে প্রোডাক্ট সেল করবে। সেখানে কিন্তু তার অন্য ধরনের কোন ফাংশনাল অ্যাক্টিভিটিস না, বিকজ দিস ইজ কমিশনড জব, নট স্যালারিড জব। আর এখানে হচ্ছে শেয়ার হোল্ডার মানে মালিকানার বিষয়টা। যেমন ডেস্টিনি কোঅপারেটিভস এর যদি আপনি শেয়ার কিনেন, তাহলে কোঅপারেটিভস মানে আপনি এত টাকার শেয়ার, আপনি যদি বেনিফিট করে তাহলে আপনি বেনিফিট পাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে 6 লাখ 6 লাখ মেম্বার্স কোন প্রতিষ্ঠানের কোঅপারেটিভস এর, সেটা কোঅপারেটিভস আইন দ্বারা এবং বর্তমানে এক্সিস্টিং ল দ্বারা সেটা সাপোর্টিভ কিনা, এবং সেই ক্ষেত্রে এদের যে ফিনান্সিয়াল ট্রানজাকশনটা হচ্ছে, সেই ট্রানজাকশনটার ক্ষেত্রে কোনো ধরনের গড়মিল আছে কিনা, কিংবা তাদের ফিনান্সিয়াল যে ইয়ারলি স্টেটমেন্ট হয় এবং এক্সপেন্ডিচার বলেন আর ইনকাম বলেন, রেভিনিউ বলেন, সেই ক্ষেত্রে ব্যালেন্স ইমব্যালেন্সের বিষয়টা, ইউজেস অফ মানি, সেটা কোথায় হচ্ছে, সেটা কি সত্যিকার অর্থে ইনভেস্টেড হচ্ছে কিনা, এইগুলো দেখার বিষয়। আচ্ছা, ডেস্টিনি তো আসলে এখন বড় কোম্পানি হয়ে গেছে বলে এখন বেশি আসছে, কিন্তু এছাড়া তো আরো অনেক এমএলএম কোম্পানি আছে। ওকে, সো ওগুলোর কি প্রভাব পড়ছে? ওগুলো তো অনেক অনেক নাম না জানা অনেক আছে, তাই না? এবং ম্যাক্সিমাম বাইরে থেকে এসছে, যে কেউ একজন মেম্বার আছে, ওরা আবার নিজেরা খুলে বসেছে যে আমি অন্যকে কেন টাকা দিব, আমি নিজেই করে ফেলি, এই জাতীয় বিষয়। যেমন আমরা যদি কিছুদিন আগেও লক্ষ্য করি, জিজিএন নামে একটা ছিল যেটা অলরেডি লস্ট, ইউনিপে টু ইউ, তেমনি ভাবে সরকার যুবকের এগেইনস্টেও কথা হচ্ছে যে এইভাবে একটার পর একটা আসতেছে। কিন্তু আমাদের পক্ষ থেকে যে এগুলা যেন আর গড়তে না পারে, কিংবা বর্তমানে যে আইনগুলা প্রচলিত আইনগুলো আছে তার কোনো সংশোধনের কিন্তু ভূমিকা তেমন জোরালো ভাবে নেওয়া হচ্ছে না। কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি এই সমস্ত মাল্টি লেভেল মার্কেটিং করতে চান, মাল্টি লেভেল মার্কেটিং এ এমএলএম কে আপনি কি নিজস্ব উৎপাদিত পণ্য ছাড়া তারা এমএলএম এ যেতে পারবে না, এই ধরনের রুল থাকা উচিত। কারণ হচ্ছে আপনি নিজের দেশের উৎপাদিত পণ্যের বাজার যাচ্ছেন না বাহিরের পণ্যের বাজার যাচ্ছেন, সেটা সরকারকে ডিটারমিনেশন করতে হবে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভস ইভেন। ওকে, এটা বাইরেও তো আছে না এই জাতীয় কোম্পানি?
বাইরে অ্যাকচুয়ালি দেখেন মালয়েশিয়ায় 1971-72 থেকে দে স্টার্টেড দেয়ার অ্যাক্টিভিটিস ফ্রম এমএলএম, বাট দে সেল দেয়ার ওন প্রোডাক্ট। বাট আমরা যদি আমাদের কোম্পানির দিকে তাকাই, আমরা কিন্তু ওন প্রোডাক্ট সেল করি না, বাট এমএলএম এর নাম ব্যবহার করছি, কিন্তু সেটা ব্যবহার করছি মানে না। এমএলএম এর একদম শর্তই হচ্ছে নিজের প্রোডাক্ট সেল করতে হবে, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি নিজের প্রোডাক্ট প্লাস আদার্স প্রোডাক্ট ইউ ক্যান সেল। ওকে, তো আমি যেটা বলছিলাম যে বাইরে বাইরে এটা আছে তো, তাই না? হ্যাঁ, কিন্তু ওখানে কি আমাদের মতো একই অবস্থা? না, মানে আইন আছে তাদের, আইন দ্বারা সিদ্ধ। যেমন মালয়েশিয়ায় 1993 তে অ্যাক্ট করা হয়েছে, এমএলএম অ্যাক্ট। ওকে, তো আমাদের প্রসেস চলছে, আমি যতটুকু শুনেছি। আমি এ ব্যাপারে কিছু জানি না। আচ্ছা, এবং আমরা আশা করব যত দ্রুত সম্ভব এটা হোক, কারণ আসলে এই বিষয়গুলো তো থাকবেই, তাই না? ব্যবসা তো থাকবেই, কিন্তু এটার মধ্যে যদি রুলসটা থাকে এবং এটা মেইনটেইন করা হয়, এবং সেটা তো মনে হয় প্রশাসনের দায়িত্ব। হ্যাঁ, প্রশাসনের দায়িত্ব। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এমএলএম বলি, নেটওয়ার্ক মার্কেটিং বলি, ই কমার্স বলি, যাই বলি না কেন, এই প্রত্যেকটাই হচ্ছে ডিরেক্ট সেলিং এর আন্ডারে। অতএব বাংলাদেশে আজ পর্যন্ত কোনো ডিরেক্ট সেলিং অ্যাক্ট নেই। অতএব বাংলাদেশের গভর্নমেন্টের উচিত ডিরেক্ট সেলিং অ্যাক্ট ইন্ট্রোডিউস করা। ডেফিনেটলি, যত দ্রুত সম্ভব। সাথে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে এই কোম্পানিগুলোতে বাংলাদেশের অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইনভেস্ট করেছে, এবং এই মুহূর্তে যদি সরকার এগুলোকে ব্লক করে দেয়, তাহলে তো ওদের টাকাগুলো ফ্রিজ হয়ে যাবে। তারা কি আদৌ টাকাটা ফেরত পাবে? এটা আসলে আপনারও বিষয় না, আমারও বিষয় না, আসলে গভর্নমেন্টের ডিসিশনের উপরেই নির্ভর করবে। অর্থাৎ গভর্নমেন্ট যদি মনে করে যে ইয়েস 46 লাখ অ্যাবাউট বর্তমানে ডিস্ট্রিবিউটার্স, অতএব ডিস্ট্রিবিউটার্সরা ডিপেন্ড অন সেলিং, এই ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউটরদের কোনো সমস্যা হচ্ছে না। কথা হচ্ছে আপনি পণ্য ক্রয় করেছেন, আপনি আরেকজনকে পণ্য ক্রয়ে উৎসাহিত করছেন। আপনি কিন্তু ইউ শুড নেভার লুক অ্যাবাউট 46 লাখ। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভস। কথা হচ্ছে আমি যে বিষয়টা আইন বিশেষজ্ঞ না, সেক্ষেত্রে আমি জানি না বর্তমান সমবায় আইনে কোন কোম্পানির অধীনে কোন মাল্টিপারপাস কোঅপারেটিভ প্রতিষ্ঠিত হতে পারবে কি না, কারণ কোঅপারেটিভস ইটসেলফ শুড বি ইন্ডিপেন্ডেন্ট। অবশ্যই। ওকে, সো ডেস্টিনি মাল্টিপারপাস ইটস এন ইন্ডাস্ট্রি। ইফ ইউ সে ইটস এন ইন্ডাস্ট্রি, সো আপনার আদার্স, সো ওয়ান অফ দ্য ফার্মস ইজ মাল্টিপারপাস কোঅপারেটিভস। কারণ আপনি যদি ইন্ডাস্ট্রির কনসেপ্টে বলেন, তাহলে আমরা জানি কতগুলা প্লান্ট নিয়ে একটা ফার্ম হয়, কতগুলা ফার্ম নিয়ে একটা ইন্ডাস্ট্রি হয়। অতএব এটা যেহেতু সেলিং ইন্ডাস্ট্রি, অতএব একটা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির আন্ডারে কোন ধরনের কোঅপারেটিভস হতে পারবে কিনা, সেটা সমবায় কোঅপারেটিভস অ্যাক্টের মাধ্যমে খতিয়ে দেখতে হবে। ওকে, তার মানে আপনি আসলে আর যেটা হচ্ছে, আপনি যেটা বলতে চাচ্ছেন, শেয়ার হোল্ডার্স। Destiny 46 lakh, but 6 lakh members are the shareholders of Destiny multi-purpose cooperatives. Okay, আপনি যদি বলেন যে ডেস্টিনির সম্পদগুলা গভর্নমেন্ট সিজ করলো, তাহলে ডেস্টিনির সম্পদগুলা কারা পাবে? রাইট, পাবে হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভস এর মেম্বার, প্লাস হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের যারা শেয়ার হোল্ডার। আপনি যদি দেখেন ডেস্টিনির ওয়েব পেজে, যদি শেয়ার হোল্ডার দেখেন, শেয়ার হোল্ডার মালিক ওই ডেস্টিনি গ্রুপের মালিক হচ্ছে শেয়ার হোল্ডার। অতএব 49 শেয়ার হোল্ডার্স আর ডেস্টিনি গ্রুপের যে 6 লাখ, তাদের মধ্যে সম্পূর্ণ সম্পদটা বিক্রি হবে, বাকি 40 লাখ মানুষ কিন্তু কিছুই পাবে না আইনত। কারণ শেয়ার হোল্ডাররা পাবে। তাহলে তো একেবারে শেয়ার বাজারের মতো অবস্থা। মানে তাহলে এদের জন্য কি করা যায়? এদের জন্য এখন যে বিকল্প ব্যবস্থা হিসাবে চিন্তা করা যেতে পারে, যে আমরা যদি মনে করি যে একটা ইনস্টিটিউশন, ওকে, ডেস্টিনি ইটসেলফ ইজ এন ইনস্টিটিউশন, অর আপনি অর্গানাইজেশন বলেন, যে কোনো প্রতিষ্ঠান করা খুবই কঠিন ব্যাপার, ঠিক আছে? অতএব একটা প্রতিষ্ঠানকে ধরে রাখা হবে কি হবে না, ঠিক আছে? কারণ ডেস্টিনি এতটুক এই পর্যন্ত এগোনোর কারণ কিন্তু হচ্ছে যে আমাদের আইনের দুর্বলতা। আমি আগেই আপনাকে বলেছি যে ডেস্টিনি কোঅপারেটিভস অ্যাক্টে যেরকম নেই সর্বোচ্চ সম্পদের পরিমাণ কত হতে হবে, সেই ক্ষেত্রে তারা সম্পদের পরিমাণ 3000 কোটি টাকা এই পরিমাণ দাঁড় করিয়েছে। অতএব এটা কিন্তু আইনের সুযোগ ফাঁকি আছে বলেই তারা করছে। আরেকটা জিনিস আমি আপনাকে একই সঙ্গে বলতে চাই, যে আপনি যদি কোঅপারেটিভস এর কথা বলেন, ডেস্টিনি নিজেদের মধ্যে চেক ইস্যু করতে পারে।
ওকে Okay, one kind of check, just like banking, okay? Tara, they can withdraw money from Destiny, the members, only the members. So, তারা ব্যাংকিং অ্যাক্টিভিটিজ এর সদৃশ ফাংশনিং গুলা কিন্তু করে যাচ্ছে, যেটা হতে পারতো ব্যাংকের এবং মাধ্যমে। তাই হওয়া উচিত আসলে। এবং তাহলে অনেক স্বচ্ছ থাকতো, হ্যাঁ, তাই না? এবং যে লোকগুলো yes. ইনভেস্ট করেছে তাদেরও একটা এখন নিশ্চয়তার কথা জায়গা হচ্ছে থাকতো। এইভাবে এত কোটি টাকা এভাবে নিজের কোম্পানির মাধ্যমে চেক ইস্যুর মাধ্যমে করাটা বৈধ কিনা সেটা ব্যাংক কোম্পানি অ্যাক্টের মাধ্যমে দেখতে হবে। এবং সঞ্চয় কোম্পানি, আপনি যদি বলেন ডেস্টিনি 2000 লিমিটেড, ইটস এন ইন্ডাস্ট্রি, ইটস এন কোম্পানি। সো কোম্পানি মেম্বারদের কাছ থেকে সঞ্চয় রেখে, সেভিংস রেখে তার এগেইনস্টে আপনি ইন্টারেস্ট দিচ্ছেন, সেই জিনিসটা ব্যাংক কোম্পানি অবশ্যই বুঝতে পারছি। আমার ধারণা সব সাথে আমি যাচ্ছি, আবার ফিরে আসবো। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন।